নমস্কার, আমি অভিষেক স্যার। ডেইলি জিকে প্র্যাকটিস সেশনের আজ ক্লাস নাম্বার 25। তো প্রিভিয়াস ডের হোমওয়ার্ক কোশ্চেন কী ছিল? যে শেরশাহ সূরির প্রকৃত নাম কি? শেরশাহ সূরির প্রকৃত নাম কী ছিল? তো মনে রাখবে, এর প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। ফরিদ খাঁ। আচ্ছা, শেরশাহ সূরি সম্পর্কে একটু জেনে নিই। মনে রাখবে, শেরশাহ সূরি তিনি বিহারের ছিলেন এবং দুটি বিখ্যাত যুদ্ধ, মনে রাখবে, কনৌজের যুদ্ধ 1540 আর 1539, চৌসার যুদ্ধ, এই দুইটা যুদ্ধ কিন্তু ফরিদ খাঁর সাথে হুমায়ুনের হয়, যেখানে এই ফরিদ খাঁ মানে শেরশাহ কিন্তু জয়ী হয়। আর মনে রাখবে, আরও কিছু বিখ্যাত আছে, যেমন রুপিয়া নামক কিন্তু রৌপ্য মুদ্রা কিন্তু তিনি প্রবর্তন করে। এছাড়া পাট্টা এবং কুবুলিয়ত নামক যে কৃষকদের জন্য যে ব্যবস্থা আছে, সেটা কিন্তু তিনি উদ্ভাবন করেন। মনে রাখবে, তার মৃত্যুর পর তার কিন্তু কবর কিন্তু সাসারাম, বিহারের সাসারামে দেওয়া হয়। আজকের প্রথম প্রশ্ন, আকবরের সময়কালে ভূমি রাজস্ব ব্যবস্থা, যেটাকে জাপ্তি প্রথা বলা হয়, কে প্রবর্তন করে? মনে রাখবে, আকবরের রাজসভায় নবরত্নের মধ্যে একজন ছিল টোডরমল, অর্থমন্ত্রী টোডরমল। তিনি কিন্তু এই জাপ্তি প্রথাটা প্রবর্তন করেছিলেন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতের কোন মহাজনপদের রাজধানী ছিল চম্পা? মনে রাখবে, প্রাচীন ভারতে কিন্তু 16 মহাজনপদ ছিল, মানে 16টি, টোটাল 16টি মহাজনপদ ছিল। তার মধ্যে এই চম্পা, মনে রাখবে, চম্পা ছিল এই অঙ্গ যে মহাজনপদ, তার রাজধানী ছিল এই চম্পা। আর এই যে মগধের রাজধানী কী ছিল? মনে রাখবে, মগধের রাজধানী কিন্তু রাজগৃহ পরবর্তীতে পাটলিপুত্র হয়। এছাড়া এখানে যদি বলি, এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট কিছু মহাজনপদের রাজধানীগুলো একটু আমরা জেনে নিই। এছাড়া যেমন মগধ তো জানলাম, অঙ্গ জানলাম, এছাড়া কাশী, মনে রাখবে কাশী, এই কাশীর রাজধানী কিন্তু বারাণসী। এছাড়া বজ্জি আছে, বজ্জির হলো বৈশালী। এছাড়া মল্লর হলো কুশীনগর। তারপরে তোমার হলো মল্লর কুশীনগর। এছাড়া আছে কুরুর হলো ইন্দ্রপ্রস্থ। মনে রাখবে, দক্ষিণ ভারতে কিন্তু একটাই ছিল, যেটা অসমক, যার হলো পোটালি তার রাজধানী। দক্ষিণ ভারতে কিন্তু একটাই ছিল, অসমক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, তাহলে টোটাল কতগুলি মহাজনপদ ছিল? 16টা। এবার 3 নম্বর প্রশ্ন, 2026 সালের হিসাব অনুযায়ী আধুনিক নমিনাল জিডিপি কত ট্রিলিয়ন ডলারে পৌঁছায়? মনে রাখবে, এই নমিনাল জিডিপি যে আছে, সেখানে কিন্তু ভারত পিছিয়ে গিয়েছে। ভারত আগে 4th পজিশনে ছিল। প্রথম তো ইউএসএ, ফার্স্ট হলো ইউএসএ, সেকেন্ড হলো চায়না, থার্ডে আছে জার্মানি, ফোর্থে কিন্তু ছিল ভারত। কিন্তু ভারতকে টপকে গিয়েছে এখন জাপান আর ইউকে। ভারত এখন 6ম পজিশনে চলে আসছে এবং বর্তমানে এর হলো 4.51 না, এটা হবে 4.15 ট্রিলিয়ন নমিনাল জিডিপি। ঠিক আছে। ভারত এখন 6ষ্ঠ পজিশনে। পরবর্তী প্রশ্ন, আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়? আধুনিক রসায়নের জনক, মানে এটা অ্যান্টনি ল্যাভোইসিয়ারকে বলা হয় আধুনিক রসায়নের জনক। মানে ইনি যে আমি যদি বলি যে অক্সিজেন, তারপরে হাইড্রোজেন, এদের শনাক্তকরণ, নামকরণ কিন্তু ইনি করে থাকেন। ঠিক আছে। রসায়নে কিন্তু ইনার অবদান কিন্তু অনেক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, রেগুর মাটি সাধারণত কোন ফসলের চাষের জন্য বিখ্যাত, মানে উপযোগী? রেগুর মাটি মানে যেটা লাল মাটি বলা হয়, ব্ল্যাক সয়েল। মানে ভারতের দক্ষিণ ভারতে কিন্তু সব এই যে রেগুর মাটি দেখা যায়। দক্ষিণ ভারতে যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তারপরে গুজরাট, এসব যে এলাকায় কিন্তু এই রেগুর মাটি দেখা যায়। এখানে কিন্তু কার্পাস বা তুলা চাষ সবথেকে ভালো হয়ে থাকে। ঠিক আছে। মানে মেন কথা হলো দাক্ষিণাত্যের মালভূমিতে।
দাক্ষিণাত্যের মালভূমিতে কিন্তু এই রেগুর মাটি বা ব্ল্যাক সয়েল দেখা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিখ্যাত জয়দেব কেন্দুলি মেলা, খুবই ইম্পর্টেন্ট। জয়দেব কেন্দুলি মেলা পশ্চিমবঙ্গের কোন জেলায় হয়? জয়দেব কেন্দুলি মেলা মনে রাখবে মকর সংক্রান্তির সময় কিন্তু এই মেলা হয়ে থাকে। কোথায় হয়? বীরভূমিতে। কোথায় হয়? বীরভূমিতে, মনে রাখবে। এটা মেনলি কিন্তু বাউল, যত বাউল সঙ্গীত আছে, বাউল সঙ্গীতের কিন্তু মিলনস্থান। এখানে কিন্তু জয়দেবের যে গীত গোবিন্দ কিন্তু এখানে পাঠ হয়ে থাকে। তাহলে এটা কিন্তু বাউলদের মিলনস্থল। কোথায় হয়ে থাকে তাহলে? বীরভূমিতে। কখন হয়? মকর সংক্রান্তি, পৌষ পার্বণ, মকর সংক্রান্তি। পরবর্তী প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে, খুবই ইম্পর্টেন্ট, সহজ একদম, বাণভট্ট। আচ্ছা, এই বাণভট্ট কার সময় ছিল? মনে রাখবো হর্ষবর্ধনের সময় ছিল, এবং তার লেখা আরও বই যদি বলি হর্ষচরিত, হর্ষচরিত কিন্তু তার লেখা। এই জয়দেব, কিছুক্ষণ আগে বললাম জয়দেবের লেখা হলো গীত গোবিন্দ। জয়দেব কার সময় ছিল? মনে রাখবে লক্ষণ সেন। লক্ষণ সেনে কিন্তু পঞ্চরত্ন ছিল, তার কিন্তু একজন ছিল জয়দেব। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উইংস অফ ফায়ার খুবই ইম্পর্টেন্ট, উইংস অফ ফায়ার মনে রাখবে এটা হলো এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম। আচ্ছা, এপিজে আব্দুল কালামের আরও যদি কয়েকটা বইয়ের নাম বলি, মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট। উইংস অফ ফায়ার একটা তো হলোই, এছাড়া হলো ইন্ডিয়া 2020, ইন্ডিয়া 2020 ইনার লেখা, এরপরে টার্নিং পয়েন্ট ইনার লেখা, তারপরে ইগনাইটেড মাইন্ডস ইনার লেখা, মাই জার্নি ইনার লেখা। এইগুলো হলো মেনলি, এটা ইম্পর্টেন্ট বেশি। ইন্ডিয়া 2020 ইম্পর্টেন্ট, উইংস অফ ফায়ার ইম্পর্টেন্ট। এছাড়া যদি জওহরলাল নেহরুর কথা বলি, জওহরলাল নেহরুর লেখাও অনেক বই আছে ইম্পর্টেন্ট। জওহরলাল, যেমন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটা কিন্তু ইনার লেখা। মাই ডিসকভারি অফ ইন্ডিয়ার পরীক্ষা কিন্তু আসে, মাই ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড অটোবায়োগ্রাফি কার লেখা? মনে হয় জওহরলাল নেহরু। আচ্ছা, এই মহাত্মা গান্ধীর লেখা বইয়ের নাম মানে খুবই ইম্পর্টেন্ট যেটা আসে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা পরীক্ষা আসে। এছাড়া আছে হিন্দ স্বরাজ আছে, দ্য ইন্ডিয়া মাই ড্রিম, এটা কিন্তু মহাত্মা গান্ধীর লেখা। তাহলে আরেকবার বলে দিচ্ছি, এপিজে আব্দুল কালামের কী ছিল? ইন্ডিয়া 2020। এছাড়া ইগনাইটেড মাইন্ডস, টার্নিং পয়েন্ট, এটা কিন্তু এপিজে আব্দুল কালাম। এছাড়া জওহরলাল নেহরুর কথা কি বললাম? জওহরলাল নেহরু ছিল হলো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া অ্যান্ড অটোবায়োগ্রাফি, আর মহাত্মা গান্ধীর ছিল হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এছাড়া হিন্দ স্বরাজ, তারপরে ইন্ডিয়া ইজ মাই ড্রিম, এগুলো কিন্তু মহাত্মা গান্ধী লেখা। এর পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মধু আর কোন বিশেষ চালকে সম্প্রতি জিআই ট্যাগ? সম্প্রতি তো বলা যাবে না, 2024 সালে, 2024 সালে এই জিআই ট্যাগটা দেওয়া হয়েছিল। মনে রাখবে এই যে কালো নুনিয়া চাল, কালো নুনিয়া চাল, কালো নুনিয়া চাল সবাই চেনো। এটা মেনলি আমাদের এই কোচবিহার, আলিপুরদুয়ার এইসব এলাকায়, তারপরে জলপাইগুড়ি, এইসব এলাকায় বিখ্যাত এই কালো নুনিয়া চাল। 2024 সালে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, 2026 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে মোট কতজনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে? মনে রাখবে 2026 সালে এই বছর কিন্তু টোটাল 131 জনকে কিন্তু এই বছর নমিনেট করা হয়েছে পদ্ম পুরস্কার। আচ্ছা, ভারতের সব থেকে বড় পুরস্কার তো ভারতরত্ন। এরপরে 3টি পদ্ম পুরস্কার আছে। কী আছে? এর মধ্যে সবচেয়ে বড় হলো পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই যে 3টা পদ্ম পুরস্কারই এই বছর কিন্তু 131 জনকে দেওয়া হবে। তার মধ্যে যে পদ্মবিভূষণ, এটা দেওয়া হবে 5 জনকে, পদ্মভূষণ দেওয়া হবে হলো 13 জনকে, এবং বাকি 113 জনকে দেওয়া হবে পদ্মশ্রী দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটু আরও কিছু ডিটেলস জেনে নিই, যে এর মধ্যে কিন্তু মনে রাখবে এই 19 জন কিন্তু মহিলা। মনে রাখবে একটু ডিটেলস যদি বলি, 19 জন কিন্তু এর মধ্যে মহিলা। এছাড়া যদি মানে মৃত্যুর পর মরণোত্তর যদি দেওয়া হয় তাহলে 16 জনকে, আর 6 জনকে হলো বাইরে বিদেশিদের দেওয়া হচ্ছে 6 জনকে।
ঠিক আছে। আচ্ছা, আমাদের চেনা পরিচিত বিখ্যাত জানো আলকা ইয়াগনিক, বিখ্যাত গায়ক, এনাকে কিন্তু পদ্মভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে। রোহিত শর্মাকে পদ্মশ্রী। এছাড়া কিছুদিন আগে মারা গেলেন বিখ্যাত চলচ্চিত্রে মানে সিনেমার ধর্মেন্দ্র, ওনাকে কিন্তু পদ্মবিভূষণ মানে পদ্ম পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার, সেটা কিন্তু দেওয়া হবে। ঠিক আছে। এরপরে আজকের হোমওয়ার্ক কোশ্চেন, বায়োগ্যাসের প্রধান উপাদান কি, এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত রইল। থ্যাংক ইউ।